এখন মাধব বুঝে গিয়েছে যে তাদের সাথে যে রয়েছে সে আসল নায়না নয়, সে নকল নায়না। আসল নায়না তো তাদের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। এরপর মাধব বলে, নায়না, কি বলবো, আমি তো এদেরকে এখান থেকে বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যাচ্ছে না। তুমি একটা কাজ করো, জাদুর আয়নাকে এখানে ডাকো আর তাকে বলো এদেরকে এখান থেকে বের করার একটি উপায় বলতে। এরপর তো সেই কালনাগিনী ফেঁসে যায়, কারণ তার কাছে সেই জাদুর আয়নার অ্যাক্সেস ছিল না। সে যদি ডাকে তাহলে তো জাদুর আয়না কিছুতেই এখানে উপস্থিত হবে না, আর সে ধরা পড়ে যাবে। কি হলো নায়না, তাড়াতাড়ি সে জাদুর আয়নাকে ডাকো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, নয়তোবা এরা তো আমাদের কোনো ক্ষতি করে ফেলবে। এরপর কিছুক্ষণের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। ঈশ্বর, এই অভিমন্যু আমাকে কোথায় ভাসিয়ে দিল? এখন আমার কি হবে? একটা কাজ করি, এদের সবকিছু সত্যি বলে দিই। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। জীবনে অনেক পাপ করেছি, একবারের জন্য হলেও একটা ভালো কাজ করি। কি হলো, কোনো কথা বলছো না কেন? তোমার নীরবতাই প্রমাণ করে তুমি মির্জাফর, নাকি মনে মনে নতুন কোনো গল্প বানাচ্ছ? এরপর সেই কালনাগিনী তার মুখ খুলে আর সবকিছু সত্যি সত্যি বলে দেয়। আমি ক্ষমা প্রার্থী যে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলেছিলাম। আসল সত্য হচ্ছে আমি নাইনা নই, উনি হচ্ছে আসল নাইনা। উনি যখন সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, সে সময় আমি ওনাকে কালিন্দী জঙ্গলে আটক করে ওনার জায়গায় অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে পড়েছিলাম। কি বাবা, এবার তোমার বিশ্বাস হয়েছে যে উনি কখনোই আমাদের মা হতে পারে না? কারণ আমাদের মায়ের ব্যবহার সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি। তোমার এত বড় সাহস! তুমি আমাদের সাথে ধোঁকাবাজি করেছো, আমাদের সাথে প্রতারণা করেছো। তোমাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না, তোমার খুব কঠিন শাস্তি হওয়া দরকার। মাধব, আমার মনে হচ্ছে সে তার নিজের জন্য এখানে আসে নাই, কারণ তার সাথে আমার কোনো শত্রুতা নেই। তাকে নিশ্চয়ই অন্য কেউ এখানে পাঠিয়েছে। সে শুধু দাবার ঘুঁটি, আসল খেলোয়াড় তো অন্য কেউ। সত্যি করে বল, এখানে তুই কার কথা মতো এসেছিস? কে তোকে এখানে আসতে বলেছে? আর সবচেয়ে বড় কথা, তুই কিভাবে জানতে পারলি সেই সময় আমরা সবাই অজ্ঞান হয়ে যাব? আমাকে এখানে পাঠিয়েছে নাগরাজ অভিমন্যু। তার বাবা লোভ করতে গিয়ে পাথরে পরিণত হয়ে গেছে। এখন তাকে মুক্ত করার জন্য নাগরাজ অভিমন্যু কোথাও গিয়েছে, সেজন্য সে আমাকে এখানে পাঠিয়েছে। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ঠিক আছে, তাহলে এখন বলো তোমার কি শাস্তি হওয়া উচিত? তুমি তো অপরাধ করেই ফেলেছ, এবার সেটা যার কথাই করেছ তাকে তো আমরা দেখে নেব, কিন্তু তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া যাবে না, কারণ অপরাধ করা আর অপরাধীকে সাহায্য করা দুটোই সমান অপরাধ। নায়না, তুমি এর সাথে মেহমানের মতো কথা বলছো কেন? একে নিয়ে গিয়ে কালিন্দী জঙ্গলে বন্দি করে রেখে দাও, এর পরে বিচার করা যাবে। এখন আমাদের কি দ্রুত নাগলোকে যেতে হবে, কারণ এখন নাগলোকে অভিমন্যু নেই। সে তার বাবাকে উদ্ধার করতে যেহেতু অন্য জায়গায় গিয়েছে, এখন আমরা পঞ্চরাজকে মুক্ত করার একটা সুযোগ পেয়ে গেছি। নয় না, তোমরা তোমাদের মিশনে লেগে পড়ো, আর একে নিয়ে আমি কালিন্দী জঙ্গলে যাচ্ছি। সেখানে নিয়ে ওকে বন্দি করে রেখে দেব। তোমরা এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর যদি তাকে তুমি আবারও ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাকে যে জায়গায় বন্দি করে রেখেছিল তাকেও সেখানেই আটকে রাখবো, সেখান থেকে নিয়ে আসতে পারবে। হ্যাঁ ডাইনি, তুমি খুব ভালো কথা বলেছ। তুমি যাও, তাকে নিয়ে সেখানে বন্দি করে রাখো।
আর আমরা নাগলোকের দিকে যাচ্ছি। এরপর ডাইনিটি নকল নায়নাকে অর্থাৎ কালনাগিনীকে নিয়ে চলে যায়। আর এখানে নায়না, মাধব এবং তার সন্তানরা চলে যায় নাগলোকের দিকে। ঠিক অন্যদিকে দেখা যায় অভিমন্যু সেই সোনার গরুটির খোঁজে বের হয়ে পড়েছে। অভিমন্যু চলতে চলতে একটি আম বাগানের মাঝখান দিয়ে চলে আসে। তার থেকে কিছু দূরে সেই কৃষকের বাড়ি, যেখানে সেই সোনার গরুটি রয়েছে। সেই বাড়ির কাছে পৌঁছানোর পর তার সাথে একজন পথচারীর দেখা হয়। অভিমন্যু পথচারীকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই শুনুন, আপনার কাছ থেকে আমার একটা বিষয় জানার ছিল। আমি শুনেছি এই গ্রামে নাকি একটি সোনার গরু রয়েছে। কথাটা কি আদৌ সত্যি, নাকি এটা শুধুমাত্র একটা গুজব? আরে ভাই, গুজব হতে যাবে কেন? এটা 100% নিশ্চিত যে এই গ্রামে একটি সোনার গরু রয়েছে, এবং কি সেই গরুটি আর কোথাও নয়, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে রয়েছে সেটি, একটি কৃষকের গরু। আপনি মনে হয় আমার সাথে মজা করছেন। একজন সাধারণ কৃষকের কাছে সোনার গরু কোথা থেকে আসবে? আর যদি থেকেও থাকে, চলেন আপনি আমাকে দেখান দেখি কোথায় সেই সোনার গরু। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে তুমি সাধারণ কৃষক কাকে বলছো? সে কোনো সাধারণ কৃষক নয়। তাকে অনেক রাজা বাদশারা এই গরু বিক্রি করার জন্য অফার দিয়েছিল, কিন্তু সে লোভ করেনি। সে তার এই গরু কোটি কোটি টাকার বিনিময়েও বিক্রি করবে না। আর তুমি বলছো তোমাকে সেই গরু দেখাতে? এটা একদমই অসম্ভব। সেই কৃষক তার বাড়িতে কাউকে ঢুকতেই দেয় না। কি বলছেন? যদি এত সুন্দর একটা জিনিস তার কাছে থেকে থাকে, তাহলে সেটাকে শুধু শুধু নিজের কাছে কেন রেখে দিয়েছে? রাজা বাদশাদের কাছে বিক্রি করে দিলে তো সে রাজার হালে জীবন কাটাতে পারত। আর সে তার বাড়িতে মানুষদেরকে ঢুকতে দেয় না কেন? অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে এই সোনার গরুটিকে এক নজর দেখার জন্য আসে। অনেকে দেখার জন্য আসে, আবার অনেকে অনেক কুমতলব নিয়ে আসে। তুমি কি জানো, এখন পুরো দুনিয়াটাই চোর বাটপারে ছেয়ে গেছে। তাই এই কৃষক কোনো প্রকার রিস্ক নিতে চায় না, কারণ যে লোকে এই সোনার গরু দেখে সেই লোভে পড়ে যায়। এরপর সেই লোকটি অভিমন্যুকে বলে, ভাই, আমার অনেক কাজ রয়েছে, তোমার সাথে এখানে দাঁড়িয়ে আর কথা বলার মতো সময় নেই, আমি যাচ্ছি। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আমাকে যে করেই হোক সেই গরুর কাজ পর্যন্ত যেতে হবে, না হলে আমি সেটাকে কিভাবে চুরি করব? আমাকে অবশ্যই কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। এরপর অভিমন্যু ভাবতে ভাবতে একটি গাছের নিচে গিয়ে বসে। দেখতে দেখতে সেখানে তার চোখ লেগে আসে। সে ঘুমিয়ে পড়ে। আর পরদিন যখন তার ঘুম ভাঙে, সে দেখে সকাল হয়ে গেছে। তার কিছুক্ষণ বাদেই দেখা যায় সেই কৃষকটি তার বাড়ি থেকে বের হয়েছে। কৃষককে দেখে অভিমন্যু সেখানে শুয়ে পড়ে আর এমন ভাব করে যেন সে কয়েক মাস যাবৎ না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে। বেশ খানিকক্ষণ পর কৃষকটি যখন তার কাছে আসে, সে তাকে দেখে মনে করে লোকটি হয়তো অসুস্থ হয়ে গেছে। কৃষক তাকে জিজ্ঞেস করে, আরে ভাই, কে তুমি? আর তুমি এভাবে রাস্তার মধ্যে শুয়ে পড়েছ কেন? এটা কি ঘুমানোর জায়গা নাকি? না মশাই, আমি অনেক দূর থেকে এসেছি। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। সেখানে কোনো কাজবাজ নেই। আর আমি আমার পরিবারকে দুমুঠো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারছি না। তাই জীবিকার তাগিদে
নিজের এলাকা ছেড়ে আপনাদের এলাকায় চলে এসেছি, কিন্তু কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। এজন্য শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, হাঁটতে পর্যন্ত পারছি না। কি বলো, এই সময়ে এরকম দুর্ভোগে মানুষ বসবাস করছে? আমি তো ভাবতাম বর্তমানে মানুষের খাদ্য সংকট বলতে তেমন কিছুই নেই, মানুষ তো খুবই সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু এরকম পরিস্থিতিতে কেউ রয়েছে, সেটা ভাবতেই অবাক লাগছে। কি বলবো মশাই, আমাদের রাজা তো আমাদের দিকে তাকায় না। একে তো আমাদের আয় রোজগার কিছুই নেই, তার ওপর আমাদের থেকে প্রচুর পরিমাণে খাজনা নিয়ে যায়। কিভাবে আমরা বেঁচে থাকবো সেটাই বুঝতে পারছি না। তার এ কথা শুনে কৃষকের অনেক মায়া হয়, তাই সে ভাবে তাকে কোনো একটা কাজ দেবে, যেখান থেকে সে তার পরিবারকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি কৃষিকাজ করতে পারো? তুমি যদি কৃষিকাজ করতে পারো তাহলে আমি তোমাকে আমার সাথে কাজে রাখতে পারি। বিনিময়ে তোমাকে কিছু পয়সা করি দেব, আর আমার বাড়িতে খাবার দাবার খেতে পারবে। হ্যাঁ মশাই, কেন নয়? আপনি যদি আমাকে কোনো কাজ দেন, আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। কারণ এই মুহূর্তে আমাকে কাজ দেওয়া মানে আমার পুরো পরিবারকে বাঁচার সুযোগ দেওয়া। আপনি যে কোনো কাজে দেন না কেন, আমি সেটাই করবই। এরপর কৃষকটি অভিমন্যুকে নিয়ে তার মাঠের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে অভিমন্যুকে কুদাল দেয় আর বলে যে এই ক্ষেতের মাটিগুলো আলগা করতে হবে। তারপর অভিমন্যু কৃষকের কথা মতো কাজে লেগে পড়ে। বেশ খানিকক্ষণ কাজ করার পর দুপুর ঘনিয়ে আসে। অভিমন্যু, চলো বাড়িতে চলো, আমরা গিয়ে দুপুরের খাবার খেয়ে আসি। দুপুরের খাবার খেয়ে এসে তারপর আমরা আমাদের কাজ শুরু করব। এরপর কৃষকটি অভিমন্যুকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। বেশ খানিকক্ষণ পর সে তার বাড়িতে পৌঁছেও যায়। অভিমন্যু বাড়ির ভেতরে যাওয়ার পর দেখে যে গোশালার মধ্যে সেই সোনার গরুটি বাঁধা অবস্থায় রয়েছে, যেটা দেখে তার চোখ রীতিমতো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তারপর অভিমন্যু কিছু বুঝতে পারেনি এরকম নাটক করে বলে, মশাই, আপনার এই গরুটা তো দেখতে খুবই অদ্ভুত। এটাকে দেখে মনে হচ্ছে যে পুরোটাই সোনা দিয়ে তৈরি। জিনিসটা দেখতে অদ্ভুত লাগছে না? আরে অদ্ভুত লাগার কি আছে, এই গরুটা দেখতে সোনার মতো। শুধু এরকমই নয়, এই গরুটা আসলেই খাঁটি সোনার তৈরি একটা জীবন্ত গরু, যেটা পৃথিবীতে খুবই বিরল। কি বলেন, সত্যি সত্যি এটা সোনার তৈরি গরু? যদি এটা সোনার তৈরি গরু হয় তাহলে তো আপনি এটা বিক্রি করে রাজার হলে জীবন কাটাতে পারবেন। তাহলে আপনি এত কষ্ট করে কৃষিকাজ কেন করেন? অভিমন্যু মানুষের জীবনের উদ্দেশ্য শুধু রাজার হালে জীবন কাটানো না। কারো কাছে যদি প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকে, তাহলে সে হয়তো তার জীবনটাকে আরামে কাটাতে পারবে, কিন্তু সুখ পাওয়াটা এত সহজ বিষয় নয়। সুখ আর আরাম দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তুমি টাকার বিনিময়ে আরাম কিনে নিতে পারবা, কিন্তু টাকার বিনিময়ে কখনো সুখ কেনা যায় না। যদিও কৃষকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো ছিল, কিন্তু অভিমন্যু তো একটা মাথা মোটা। তার কাছে গুরুত্বপূর্ণ কথা আর ফালতু কথা কোনোটারই কোনো দাম নেই। তারপর তারা দুজন ঘরের ভেতরে যায় আর দুপুরের খাবার দাবার খেতে শুরু করে। এরপর কাহিনী পরিবর্তন হয় আর আমরা দেখি কালিন্দী জঙ্গলে সেই কালনাগিনীটি কোনো রকম করে সেই গুহা থেকে বাইরে বের হয়ে আসে। এরপর সে যখন সেই জঙ্গল থেকে বের হতে যাবে, ঠিক তখনই আগেরবারের মতোই সেই কলাগাছ রক্ষকটি তার সামনে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার, কে তুমি? আর তুমি আমার অনুমতি না নিয়ে কোথায় যাচ্ছ? তুমি জানো না আমার অনুমতি ছাড়া এই জঙ্গল থেকে বের হওয়া যায় না, এই সীমানা অতিক্রম করা যায় না?
কি বলছেন, এই জঙ্গল থেকে বের হতে গেলে আপনার অনুমতি লাগবে? সেটা তো আমি জানতাম না, কারণ আমি আগে কখনো এই জঙ্গলে আসিনি। একটা দুর্ঘটনাবশত আমি এই জঙ্গলের মধ্যে আটকে গেছি। দেখো কালনাগিনী, আমার এত কিছু শোনার মতো সময় নেই। তুমি যদি এই সীমানা পার হতে চাও, তাহলে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সে প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো, তাহলে তুমি এই জঙ্গলে চিরতরে আটকা পড়ে যাবে, আর তুমি একটা পাথরের মূর্তি হয়ে যাবে। এই কথা শুনে কালনাগিনীটি ভয় পেয়ে যায়, কারণ সে যদি একটা প্রশ্নের উত্তরও ভুল দেয় তাহলে সে একটি পাথরের মূর্তি হয়ে যাবে আর চিরজীবনের জন্য আটকা পড়ে যাবে। আর সেই স্বার্থপর অভিমন্যু তাকে বাঁচানোর জন্য এখানে জীবনও আসবে না, এটা সে বুঝে গিয়েছে। কি বলছেন? আমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দেই তাহলে এখানে আটকে পড়ে যাব? কিন্তু কি আর করব, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। আমি যদি তোমার প্রশ্নের উত্তর না দেই তাহলেও তো তুমি আমাকে এই সীমানা অতিক্রম করতে দিবে না। এই সীমানা অতিক্রম করতে না পারলে তো আমাকে সেই জঙ্গলের মধ্যেই থাকতে হবে। ঘুরে গাড়ে তো কথা একটাই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন জিজ্ঞেস করো। ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন, অথবা প্রথম ধাঁধা, যেটাই মনে করো। এক রাজ্যে এমন এক নদী ছিল যেখানে কেউ নামলে ভিজত না, কিন্তু সবাই ডুবে যেত। বলো তো নদীটা কি? এরপর কালনাগিনীটি কিছুক্ষণ ভাবার পর সে ভয়ে ভয়ে সেই প্রশ্নটির উত্তর দেয়। এই ধাঁধার উত্তর হবে ঘুম নদী। নদীটা হলো ঘুম। ঘুমে মানুষ ডুবে যায় কিন্তু ভিজে না। বাহ, খুবই ভালো। তুমি খুবই সুন্দরভাবে সঠিক উত্তর দিয়ে দিয়েছ। এখন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমি জন্মাই মুখ ছাড়া, বাঁচি পা ছাড়া, আর মারা যাই ডানা ছাড়া উড়ে। আমি কে? এই প্রশ্নের উত্তর তো আমি জানি। এটার উত্তর হবে ধোঁয়া। ধোঁয়া মুখ নেই, পা নেই, কিন্তু বেঁচে থাকে আর বাতাসে উড়ে মিলিয়ে যায়। বাহ, তুমি তো পুরো ঘোড়ার গতিতে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ। এবার তোমার জন্য তৃতীয় এবং শেষ প্রশ্ন, যেটার উত্তর দিতে পারলে তুমি এই সীমানা অতিক্রম করতে পারবে। প্রশ্নটি হল, একটি ঘরে 5 ভাই থাকে। তাদের সবার রং এক, চেহারা এক, কিন্তু বৃষ্টি এলে একজনও বাইরে বের হয় না। তারা কারা? এই প্রশ্নের উত্তরটি কালনাগিনীর জানা ছিল না। সে কিছুক্ষণ যাবৎ চিন্তা করতে লাগে, কিন্তু কিছুতেই তার বোঝে আসছে না এটার উত্তর কি হবে। কি হলো কালনাগিনী, তোমাকে এত বেশি সময় দেওয়া যাবে না? প্রশ্নের উত্তর এত দেরি করে দেওয়া যাবে না। দ্রুত প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটা আমার কিছুতেই বোঝে আসছে না। তুমি একটা কাজ করো, আমাকে অন্য একটা প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দুঃখিত, এই সুযোগ নেই। আমি আগেই বলেছি যে শুধু 3টি প্রশ্ন করব। শর্ত অনুযায়ী তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারোনি। এখন তুমি এই জঙ্গলে চিরজীবনের জন্য আটকা পড়ে যাবে, আর একটি জীবন্ত পাথরের মূর্তি হয়ে যাবে। এরকম একটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 21 লিখে কমেন্ট করো।